শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। 7,90,000 কোটি টাকার বাজেট পেশ। জুলাই যোদ্ধাদের জন্য একাধিক প্রণোদনা। শিল্প রক্ষায় শুল্কে পরিবর্তন, বৈষম্যহীন টেকসই অর্থনীতির প্রত্যয়। বিগত সরকারের সময়ে আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির ফলে খেলাপির উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেলেও তার বারবার পুনঃতফসিলীকরণের মাধ্যমে আর্থিক খাতের প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছে। কমছে চিনি, ওষুধ, অপরিশোধিত তেল সহ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের মূল্য। বাড়বে সাবান, শ্যাম্পু, মোবাইল সহ বেশ কিছুর দাম। মূল্যস্ফীতির লাগাম টানাই চ্যালেঞ্জ। বিগত সরকারের ধারাবাহিকতা ধরে রাখার বাজেট। মন্তব্য রাজনৈতিক নেতাদের। অবাস্তবায়নযোগ্য হওয়ায় বাড়বে সীমিত আয়ের মানুষের কষ্ট। বাজেটের সাইজটা যে বিগত সরকার যেভাবে বাজেটের সাইজ বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে, সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। ভোটের বছরে এসির চাহিদার অর্ধেক বরাদ্দ, টাকার অঙ্কে প্রায় 3,000 কোটি। সংশোধিত বাজেটে দরকার হতে পারে বড় রদবদল। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বেশিরভাগ দল। সংবিধান সংক্রান্ত সংশোধনের যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, আমাদের সাথে আলোচনা হয়েছে, সেটা তো আগামী 1 মাসের মধ্যে সনদে আসা সম্ভব। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা আমাদের যে কোনো জায়গা থেকে সরে আসতে প্রস্তুত আছি। দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরির কথা বললেন প্রধান উপদেষ্টা। যত কিছু ইস্যুজ আছে, যত কিছু রিকমেন্ডেশন, সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, তারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব, এইটাই হলো আমাদের লক্ষ্য। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল। অন্য 6 আসামির যাবজ্জীবন। সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর চাইল পরিবার। রাষ্ট্র যদি মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তাহলে কবি হেলাল হাফিজের মতো আমরা, তার ভাষায়, উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাব। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত পৃষ্টির সাথে আছি। গণতন্ত্রের অনুপস্থিতিতে এবারের বাজেট এক অদ্ভুত নাটকীয়তা। এবার গতানুগতিক জাঁকজমক নেই উচ্চ জিডিপির স্বপ্ন কিংবা মেগা প্রকল্পের ঢাকঢোল। সংসদের টেবিল চাপড়ানো উচ্ছ্বাসের বদলে নিঃশব্দ প্রত্যাশা। অর্থ উপদেষ্টা জানালেন 7,90,000 কোটি টাকার বাজেট দিয়ে জনজীবনে স্বস্তি ফেরানো কঠিন, তারপরও দেশ গঠনে গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার 3-0 ধারণা। অর্থনৈতিক সংকোচন, বৈদেশিক মুদ্রা নিয়ে চাপ, মূল্যস্ফীতি ও আয় বৈষম্যের বাস্তবতায় আসছে 2025-26 অর্থবছরের বাজেট। যে কারণে আগের যে কোনো সময় যে এবারের বাজেটের ভাষা বেশি সংযমী, লক্ষ্য বাস্তবসম্মত। বিপ্লবের অকুত ভয় শহীদগণকে যারা। তবে এর মাঝেও কিছু উদ্যোগ রয়েছে যা আগে কখনো বাজেটে দেখা যায়নি। এবারই প্রথম সরকার জুলাই যোদ্ধাদের জন্য আয়করের নতুন ক্যাটাগরি চালু করছে। এর আওতায় তাদের করমুক্ত আয়সীমা হবে 5,25,000 টাকা। তবে এই সুবিধা মিলবে পরের 2 অর্থ বছরে। এর বাইরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। তৈরি হবে আলাদা জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গণ অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে এবং গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। সুখবর আছে সরকারি চাকরিজীবীদের জন্য, কেননা আগামী 5 বছর তারা মহার্ঘ ভাতা পাবেন। এতে সরকারের গাঁট থেকে খরচ হবে প্রায় 82,000 কোটি টাকা। আবারও ফিরতে পারে অভিন্ন ভ্যাট হার, সে হার হতে পারে 15%, বাধ্যতামূলক হতে পারে ডিজিটাল ট্যাক্স রিটার্ন। বাজেটে গুরুত্ব পাচ্ছে সংস্কার কমিশন ও IMF এর সুপারিশ। এ কারণে ধীরে হলেও ভর্তুকি কমবে, নির্ভরতা বাড়তে পারে বিদেশি ঋণে। শীর্ষ 10 মন্ত্রণালয় পাবে 2,96,000 কোটি টাকা। এই বরাদ্দের সবচেয়ে বড় অংশ যাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে। দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে
সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সরকারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি করেছে। নতুন বাজেটের মাধ্যমে এবারই প্রথম দেশের জিডিপির আকার ছাড়িয়ে যেতে পারে $500 বিলিয়ন। একই সাথে বদলে গেছে বাজেটের গতানুগতিক দর্শন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার যে কোনো উন্নয়নকে নয়, অর্থনীতির প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিচ্ছে। তবে এক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে তিনি মোটেই সন্তুষ্ট নন। একই সাথে শঙ্কা রয়েছে মার্কিন সরকারের নতুন শুল্ক আরোপ নিয়ে। বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করা হয়েছে, তার কোনো নেতিবাচক প্রভাবের আপাতত বাজারের উপর পড়ার সম্ভাবনা না থাকলেও এ বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে। এই সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জাতীয় সংসদ কার্যকর না থাকায় এবারের বাজেট অনুমোদন পাবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আমরা বাজেট বিষয়ে পর্যালোচনা শুনব বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে যমুনার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবারের যে প্রস্তাবিত বাজেট, সেটি তো নিশ্চয়ই আপনি শুনেছেন, অবগত। এই বাজেট বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জগুলো আপনার কাছে কি মনে হচ্ছে, একটু জানাবেন। এই 7,90,000 কোটি টাকার বাজেটে অর্থায়নের সীমাবদ্ধতাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। যেটা আপনার এই রাজস্ব আদায়ের যে লক্ষ্যটা নির্ধারিত হয়েছে 5,64,000 কোটি টাকা, এই লক্ষ্যটা অর্জন করাটা খুবই কঠিন। এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়। আর দ্বিতীয় হলো যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে আকারটা দেওয়া হয়েছে, এটা যদিও আপনারা সংশোধিত বাজেটের তুলনায় কম হলেও এটার মাধ্যমে বাংলাদেশের বর্তমানে উন্নয়নের প্রয়োজন মেটানোর জন্য বাস্তবায়ন সক্ষমতা উন্নত করা, এটা হবে আরেকটা বড় চ্যালেঞ্জ। আর দারিদ্র বিমোচনের জন্য যে কর্মসূচিগুলি দেওয়া হয়েছে, বরাদ্দ বাড়ানো হয়েছে কিছুটা, সেগুলিও যাতে সঠিকভাবে তাদের কাছে পৌঁছায়, সেখানে ব্যবস্থাপনাটা সবসময় চ্যালেঞ্জ ছিল, আগামীতেও চ্যালেঞ্জ হিসেবে থাকবে। তো নিশ্চয়ই আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আগামী অর্থ বছরে যে অভ্যন্তরীণ খাত, সে থেকে 1,25,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। আপনার কি মনে হয় না এর কারণে বেসরকারি খাতে প্রভাব পড়তে পারে, কিংবা আপনি এ বিষয়ে কি বিশ্লেষণ দিবেন? হ্যাঁ, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই বছরে আমরা যে পরিমাণ ডিপোজিট গ্রোথ দেখেছি, সেখানে ব্যাংকিং খাত থেকে আগামী বছর ডিপোজিট গ্রোথের যদি কোনো বড় ধরনের উন্নতি না হয়, সরকারি যদি 1,01,000 কোটির বেশি ব্যাংক থেকে নিয়ে যায়, তাহলে ব্যক্তি খাতের জন্য এবং ট্রেজারি বিলের রেটগুলো, যেগুলো গত বছরের জুনের তুলনায় এখনো কম, কিন্তু সেগুলো এখনো উচ্চ পর্যায়ে আছে, সেগুলিকে নামিয়ে আনাটা দরকার, যাতে ব্যাংকাররা প্রাইভেট সেক্টরে ঋণ দিতে বেশি আগ্রহী হয়। আচ্ছা, এখানে বড় চ্যালেঞ্জটা হবে যে রাজস্ব আদায় লক্ষ্যটা তো অর্জন হবে না, কিন্তু সেখানে যে ঘাটতিটা, সেটা কিভাবে আমরা মেটাই। যদি এটা ব্যাংক বরোয়িং আরো বাড়িয়ে করা হয়, এর মধ্যে যদি থেকে যায়, তাহলে মোটামুটি সহনীয় হতে পারে। অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়ানোর প্রাক্কালন করা হচ্ছে, 5.5% জিডিপি গ্রোথ, তার সাথে তো ডিপোজিট গ্রোথও বাড়বে। কিন্তু এর বাইরে যদি চলে যায়, তাহলে কিন্তু আপনি যে আশঙ্কাটা করছেন, সেটা আরো বেশি প্রকট হয়ে যায়। সেটি তো নিশ্চয়ই। আপনি বেশ গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ আমাদেরকে বলছিলেন, ঘাটতির কথাও বলছিলেন। এবার প্রায় 2,26,000 কোটি টাকার মতো ঘাটতি, এটিও একটি বড় চ্যালেঞ্জ। আপনি বেশ বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। অনেক ধন্যবাদ ডক্টর জাহিদ হোসেন আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভালো থাকবেন আপনি। ব্যতিক্রম সময় অর্থনীতিতে নানামুখী চাপ স্পষ্ট, তবুও কর কাঠামোতে স্বস্তি দিলেন না অর্থ উপদেষ্টা। বলা যায় বাজেটে বিছানো হয়েছে কর জাল। ব্যক্তির করমুক্ত আয়সীমা আগামী অর্থ বছরের জন্য বাড়ানো হয়নি। আর এক্ষেত্রে নিবন্ধিত জুলাই যোদ্ধারাও ছাড় পাবেন। বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র, মোবাইল ফোন সেট, সাবান, শ্যাম্পু, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের দাম। আর কমতে পারে অপরিশোধিত তেল, চিনির শুল্ক। টায়ার, টিউব, ব্রেক শু, বাস ও মাইক্রোবাসের আমদানি শুল্ক কমানোরও চিন্তা করছেন অর্থ উপদেষ্টা। এবং কমতে পারে সম্পত্তি নিবন্ধন ফি। বিস্তারিত জানাবেন সহকর্মী রিমন রহমান।
আর্থিক ক্ষেত্রে কঠিন চাপ, উচ্চ মূল্যস্ফীতি আর কাঙ্ক্ষিত কর্মসংস্থান না থাকায় কঠিন চাপে সাধারণ মানুষ। এমন এক বাস্তবতায় উপস্থাপন করা হলো বাজেট। বেলা ৩টায় টেলিভিশনে নিজের প্রথম এবং দেশের ৫৫তম বাজেট তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনায় হাতে কিছু টাকা এসেছে, গড়তে চান ছিমছাম নতুন একটি ঘর, তাতেও স্বস্তি নেই। নির্মাণ সেবায় বাড়তি ভ্যাট বসিয়েছেন অর্থ উপদেষ্টা। অনলাইনে পণ্য কিনবেন, সেখানেও বাড়তি অর্থ গুনতে হবে। ভ্যাটের হার ১ লাফে বাড়িয়ে দেওয়া হয়েছে ১০%। প্লাস্টিকের পণ্য যেমন টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থলী সামগ্রী, টয়লেটিস সামগ্রী কিনতেও এখন লাগবে বেশি অর্থ। ব্রেড, নাটবোল্ট, হার্ডওয়্যার পণ্য অর্থ উপদেষ্টার চোখ এড়ায়নি। ১৫২টি পণ্যের উপর আমদানি পর্যায়ে হ্রাসকৃত 2% হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। গুটি কয়েক পণ্যে মিলেছে ভ্যাট অব্যাহতি। মাটির তৈজসপত্রে ছাড় দিলেন উপদেষ্টা। স্যানিটারি ন্যাপকিন, এলএনজি, প্যাকেটজাত গুঁড়োদুধ, ৩০ ইঞ্চি কম্পিউটার মনিটর, যাত্রী পরিবহনের উড়োজাহাজে কমবে ব্যয়। আইসক্রিম প্রেমীরা বাজেটে ছাড় পেয়েছেন, কমেছে সম্পূরক শুল্ক। তবে সিগারেট তৈরির পেপার এবং ওটিটি প্ল্যাটফর্মে আরোপ হয়েছে 10% শুল্ক। এলএনজির উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। যারা একটু স্বাস্থ্য পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা। ন্যূনতম কাস্টমস মূল্য বৃদ্ধির কারণে লিপস্টিক, আই মেকআপ, ফেস পাউডার, কসমেটিক্সের দাম বাড়তে পারে। শুল্ক স্তর পরিবর্তনের কারণে বাড়বে কম্পিউটার অ্যাক্সেসরিজ, বেভারেজ বা পানীয়, শিশু খাদ্যের দাম। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে কমছে চিনির আমদানি শুল্ক। এছাড়া বাস ও মাইক্রোবাস, অপরিশোধিত জ্বালানি তেল, টায়ার, টিউব, ব্রেকের উপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। ইনসুলিন, ক্যান্সার সহ ৫৯ ধরনের ওষুধের কাঁচামাল আমদানিতে প্রত্যাহার হচ্ছে শুল্ক। প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সহ আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছে। মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়াতে চান অর্থ উপদেষ্টা। এতে বাড়তে পারে দাম। কর সুবিধা তুলে নেওয়ায় বাড়তে পারে লিফট, ব্লেন্ডার, জুসার, মিক্সার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকারের। মোটর ভেহিক্যাল ম্যানুফ্যাকচারিং, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রনিক ওভেনে ৫% ভ্যাট বসতে পারে। এর প্রভাবে বাড়তে পারে দাম। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন হারভেস্টার তৈরি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হারের প্রস্তাব করা হয়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তির করমুক্ত আয়সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থ বছরের জন্য কিছুটা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে জুলাই যোদ্ধাদের জন্য দেয়া হয়েছে করমুক্ত আয়ে ছাড়। জমি রেজিস্ট্রেশন ফি 2% কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। পরিবর্তিত এই সময়ে দেয়া বাজেটে করজাল বিছিয়েছেন অর্থ উপদেষ্টা। রাজস্ব আয় বৃদ্ধি করাই উদ্দেশ্য, কিন্তু সাধারণ মানুষের ঘাড়ে ঢালাওভাবে করের বোঝা চাপালে সংকট আরও উস্কে যেতে পারে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আগের সরকারের ধারাবাহিকতাই ধরে রেখেছে উল্লেখ করে বিএনপির নেতারা বলেছেন সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। আর জামায়াত ইসলামী বলছে গত বছরের তুলনায় খুব বেশি আলাদা না হলেও কিছু বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মত অবাস্তবায়নযোগ্য বাজেট কষ্ট বাড়াবে সীমিত আয়ের মানুষের। বিনিয়োগকারীদের দ্রুত সহজ সেবা প্রদানের লক্ষ্যে সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করে সরকার। সেই বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ। ইতিমধ্যে বাজেট নিয়ে নিজেদের মত তুলে ধরেছেন দলগুলোর নেতারা। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দলটির নেতারা। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে আগের সরকারের ধারাবাহিকতাই ধরে রেখেছে। রাজস্ব আয়ের সাথে বাজেটের আকার সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করেন তারা। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল, ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। এখানে তো আমি কোনো নতুনত্ব খোঁজ করার চেষ্টাও করব না। এজন্য যে ওনারা ওনাদের মতো একটা বাজেট দিছে, সেটা বাজেট একটা আয় ব্যয়ের হিসাব, তবে বাজেট অলসো কিন্তু একটা আইন।
সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক শেষে বাজেট নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, গত বছরের তুলনায় খুব বেশি আলাদা না হলেও কিছু কিছু বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি। আগের বাজেটের গুলোর তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি, তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট সেটা এগুলো এখানে একটু কম আছে। আর অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে অবাস্তবায়নযোগ্য বাজেট কষ্ট বাড়াবে সীমিত আয়ের মানুষের। ভেতরে এমন কোনো ইনসেন্টিভ কিংবা এরকম কোনো পদ্ধতি তারা অ্যাডাপ্ট করতে পারে না যেটা থেকে আপনি মনে করতে পারেন যেটা তারা বাস্তবায়নযোগ্য একটা বাজেট করেছে। তাদের একটা বাজেট করা দরকার ছিল, 7,90,000 কোটি টাকার একটা বাজেট তারা করে দিয়েছে। বলছে যে বিনিয়োগ করলে জমি ফ্ল্যাট এগুলো কিনলে পরে সেখানে তারা এগুলো এই কালো টাকা সাদা করতে পারবে কর দিয়ে, এই সমস্ত জিনিস তার মানে আগেরই পুনরাবৃত্তি। 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও পর্যালোচনার পরেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাজেটে কাঠামোগত দুর্বলতা থেকেই গেছে। বৈষম্যহীন সমাজ গঠনে সহায়ক হয়নি এবারের বাজেট, মত সিপিডির। অন্যদিকে বাজেটকে ব্যবসা বান্ধব মনে করছে না ঢাকা চেম্বার অফ কমার্স। এবারে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি। 2025-26 অর্থবছরের বাজেট নিয়ে ধানমন্ডির কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ জানান। বলেন, সামাজিক সুরক্ষা খাতে ভালো বরাদ্দ থাকলেও এর বড় অংশই সরকারি কর্মচারীদের পেছনে খরচ হবে। দরিদ্র মানুষের জন্য শেষ পর্যন্ত যা থাকবে তা অপর্যাপ্ত বলে মন্তব্য করেন তিনি। কালো টাকা সাদা করার সুযোগ রাখায় স্বচ্ছভাবে করদাতাদের নিরুৎসাহিত করবে। কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে যে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি, ওখানে একটু কম, এরকম করে নেওয়া হয়েছে। এবং যে মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। বিকেলে মতিঝিল কার্যালয়ের অডিটোরিয়ামে প্রাথমিক বাজেট প্রতিক্রিয়া জানায় ঢাকা চেম্বার অব কমার্স। সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি কমাতে বাজেটে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ব্যক্তি করদাতার মোট প্রাপ্তির উপর টার্নওভার বাড়িয়ে 1% করায় তার স্থানীয় বিনিয়োগ কমাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। দেশীয় মোবাইল উৎপাদনে ভ্যাট বাড়িয়ে 10% করার সিদ্ধান্তকে সাংঘর্ষিক বলছেন ডিসিসিআই সভাপতি। বাজেটটা কিন্তু একটু সাংঘর্ষিক হয়েছে। আমরা যে তারপরে যে খুব খারাপ হয়েছে এটা বলবো না, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি একদিকে বলতেছেন, আমরা বারবার সব দিকে এটা আন্ডারস্টুড দ্যাট ইকোনমিকে কিন্তু আরও বাড়াতে হবে, আদারওয়াইজ যেভাবে যে লেভেলে আমাদের আনএমপ্লয়মেন্ট বাড়ছে সেই অনুযায়ী আমরা যদি বিজনেসমুখী না হতে পারি, ইকোনমিটা কিন্তু কন্টিনিউয়াসলি রিট্রাকশনের উপরে যাবে। এদিকে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগের কড়া সমালোচনা করে বলেছে, বিষয়টিকে রাষ্ট্রীয় সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত একই সঙ্গে অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী বলে জানায় টিআইবি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আসছে বছর জুনের মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন করতে কমিশন চেয়েছিল প্রায় 6,000 কোটি টাকা, আর অন্তর্বর্তী সরকার বরাদ্দ দিল 2,956 কোটি টাকা। যদিও 7 জানুয়ারির নির্বাচন করতেই কমিশনের খরচ হয়েছিল 1,927 কোটি টাকা। এর ফলে জুনের মধ্যে স্থানীয় জাতীয় নির্বাচন করতে গেলে সংশোধিত বাজেটে নির্বাচনী বরাদ্দ বাড়াতে হবে সরকারকে। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি করে আসছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশ্য জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অঙ্গীকার করেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেবেন। 2025-26 অর্থবছরে ইসি সচিবালয়কে বরাদ্দ দেয়া হয়েছে 2,956 কোটি টাকা। জাতীয় সংসদ সহ স্থানীয় সরকার নির্বাচনের জন্য কমিশন চেয়েছিল 5,922 কোটি টাকা।
চাহিদার অর্ধেক বরাদ্দে নির্বাচন আয়োজন কি সম্ভব? আগের ৩ জাতীয় নির্বাচনের বেলায় কি হয়েছিল? 2023-24 অর্থবছরে মূল বাজেটে বরাদ্দ ছিল ২,৪০৬ কোটি টাকা। তবে 2024-এর 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে করা হয় ৪,৭৬৯ কোটি টাকা। শুধু 7 জানুয়ারির ভোট করতেই খরচ হয় ১,৯২৭ কোটি টাকা। 2018 সালের 30 ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয় প্রায় ১,০০০ কোটি টাকা। 2018-19 অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছিল ১,৮৯৫ কোটি। ওই অর্থবছরেও সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে করা হয় ৪,৩৪৩ কোটি টাকা। 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। ওই অর্থবছরে বরাদ্দ ছিল ১,৬৪৯ কোটি টাকা। ইসি সূত্র জানায়, মোট বরাদ্দের প্রায় ২,৮০০ কোটি টাকাই ব্যয় হতে পারে শুধু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাতে। এছাড়া স্থানীয় নির্বাচনের জন্য ২,৭৯৪ কোটি ৫৫ লাখ, আর ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র খাতে ৬৯ কোটি ২৫ লাখ টাকার চাহিদা ছিল কমিশনের। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, এখন বরাদ্দ কম রাখলেও সংশোধিত বাজেটে তা বাড়াতে পারে অর্থ মন্ত্রণালয়, যেমনটা হয়েছিল আগের নির্বাচনগুলোতেও। এজন্য দরকার নির্বাচনের রোডম্যাপ বা তফসিল। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে মতৈক্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় আলোচনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। ২৮টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফায় বৈঠক শুরু করল জাতীয় ঐকমত্য কমিশন। রোববার বেলা ৩টা থেকে এক এক করে ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রবেশ করেন ফরেন সার্ভিস একাডেমিতে। দ্বিতীয় দফায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশন সভাপতি ও অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সূচনা বক্তব্যে বলেন, বিভক্তিকরণের জন্য রাজনীতি সৃষ্টি হয়নি। রাজনীতি সৃষ্টি ঐক্যবদ্ধ হওয়া আর দেশের মঙ্গলের জন্য। সে সুযোগ যেন না হারিয়ে যায় তার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাই সনদ তৈরি করাই মূল লক্ষ্য। যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই সনদ তৈরিতে যে বিষয় নিয়ে দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আমাদের হাতে সময় খুব কম। কমিশনের মেয়াদ 15ই আগস্ট পর্যন্ত, কিন্তু আমরা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে সচেষ্ট। বৈঠক চলাকালীন সময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় সংলাপ শুরু হবে। দ্রুত সেকেন্ড পর্বটাও শেষ হবে এবং সেকেন্ড পরে উনি আশা প্রকাশ করেন যে খুব দ্রুতই জুলাই চার্টার গৃহীত হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ নির্মাণের সংস্কার বাস্তবায়নে 5 আগস্টের আগেই জুলাই সনদ চায় প্রায় সব রাজনৈতিক দল। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে নেতারা জানিয়েছেন, জাতির স্বার্থে সংস্কার প্রশ্নে নিজ নিজ অবস্থান থেকে ছাড় দিতে তারা প্রস্তুত। তবে 1 মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করে ডিসেম্বরে সংসদ নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখে না বিএনপি। এই বৈঠকে অংশ নেয় বেশিরভাগ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক। এতে যোগ দিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল ও জোট প্রধানরা। তাদের সাথে প্রায় 1.5 ঘণ্টা বৈঠক হয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের। বৈঠকে 5 আগস্টের আগেই রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ তৈরির বিষয়ে ঐক্যমতে পৌঁছান নেতারা। যদিও বিএনপি মনে করে, সংবিধান সংশোধন ছাড়া ঐক্যমত হওয়া অন্যান্য কমিশনের প্রস্তাবিত সংস্কারে 1 মাসের বেশি সময় লাগবে না। পাশাপাশি হতাশা ছিল সংস্কারে ঐক্যমত থাকা বিষয়গুলো এখনও প্রকাশ না করায়। কিছু বিষয় আছে যেগুলোর সাথে আসলে রাজনৈতিক দলগুলোর আদর্শের বিরোধ আছে, সেগুলো কোনোদিন জীবনেও জিন্দিগিতে ঐক্যমত হবে না রাজনৈতিক দলগুলো। যেসব প্রশ্নে দ্বিমত থাকবে সেগুলো একটা ওপেন এন্ডেড
ডিসকাশন হিসাবে সেটা থাকবে। 5 তারিখে যেন এই জুলাই সনদটা সামনে চলে আসে পরিপূর্ণভাবে। সংবিধান সংক্রান্ত সংশোধনের যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, আমাদের সাথে আলোচনা হয়েছে, সেটা তো আগামী 1 মাসের মধ্যে সনদে আসা সম্ভব। সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আমরা আশাও করি না, তবে যেগুলো ঐক্যমত্যে আমরা আসতে পারবো সেই বিষয়গুলো অবশ্যই জাতীয় সংসদের পরবর্তী গঠিত জাতীয় সংসদে সেগুলো সংশোধনী হবে, কিন্তু তার আগে ঐক্যমতের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট। জাতীয় স্বার্থের ব্যাপক ক্ষতি না হলে আমরা সমন্বয় করেই সংস্কার আমরা ঐক্যমত্য হবে, কিন্তু যেখানে জাতির স্বার্থের ব্যাপার আছে সেখানে জামাত কোনো কম্প্রোমাইজ করবে না। জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা আমাদের যে কোনো জায়গা থেকে সরে আসতে প্রস্তুত আছি, কিন্তু সেটা অবশ্যই জাতীয় স্বার্থে হতে পারে। কোনো দলীয় স্বার্থে বা কোনো দলের চাপে সরকারও যাতে কোনো ধরনের সিদ্ধান্ত না নেয়, আমরা সেই বিষয়টি আহ্বান জানিয়েছি। সংস্কার ইস্যুতে বৈঠক হলেও গুরুত্ব পেয়েছে সংসদ নির্বাচন ইস্যু। বিএনপির পক্ষ থেকে সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রূপরেখা তুলে ধরা হয়। এ সময় অধিকাংশ দল বিএনপির প্রস্তাবে সহমত জানায়। তবে জামাত সহ কয়েকটি ধর্মভিত্তিক দল ভোটের জন্য আরও কয়েক মাস সময় দিতে চায় সরকারকে। আর জুলাই সনদ ছাড়া ভোটের তারিখ ঘোষণা না করার আহ্বান জানিয়েছে এনসিপি। জুলাই সনদ হওয়ার আগে যাতে নির্বাচনের তারিখ ঘোষণা না হয়, কারণ তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে, সব কিছু আসলে নির্বাচনের দিকেই যাবে। এবং জুলাই সনদ রচনার সাথে সাথেই যাতে নির্বাচনের তারিখ সরকার ঘোষণা করে দেয়। ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টা হচ্ছে সুইটেবল। সামনে পরীক্ষা আছে, এসএসসি আছে, রমজান আছে, সব বিবেচনা করে আপনি একটা তারিখ ঠিক করেন। সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। বৈঠকে সংস্কারের জন্য আর সময়ক্ষেপণ না করতে কমিশনের প্রতি আহ্বান জানায় দলগুলো। ঐক্যমত কমিশনের পরবর্তী বৈঠকগুলো সর্বদলীয় না করে আগের মতো আলাদা করার দাবি জানান তারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামি ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড, অপর 6 আসামির যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স আসামিদের করা আপিলের বিষয়ে আজই রায় দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। সন্তুষ্টির কথা জানিয়েছে মেজর সিনহার পরিবার, তবে কার্যকর হলেই চূড়ান্ত সন্তুষ্টি আসবে বলে জানিয়েছে সিনহার বোন, মামলার বাদী শারমিন শাহরিয়ার ফিরদৌস। এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি, কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখা প্রয়োজন। আমরা যে ন্যায় বিচারটা আজকে পেয়েছি প্রিন্সিপাল অ্যাকিউজদের বিষয়ে, সেইটা কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে চাই না। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর তীররক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে, আর কমপক্ষে 3টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে করে আশপাশে প্রায় 25 থেকে 30টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সুরমা কুশিয়ারায়। নদীর পানি জকিগঞ্জের অমলশীত পয়েন্টের বিপদসীমার 184 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রামে কেএনএফের ইউনিফর্মের কাপড় তৈরির সন্দেহে একটি ফেব্রিক্স কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদগাঁয়ের বাহির সিগন্যাল শিল্প এলাকায় অয়েল ফেব্রিক্স কারখানায় অভিযান চালানো হয়। মালিক পক্ষের এ সময় 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একটি কাভার্ড ভ্যানে কাপড়ের রোলও নিয়ে যায় থানায়। আর পুলিশ জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন কারখানা থেকে জব্দ হওয়া পাহাড়ি সন্ত্রাসবাদী সংগঠন কেএনএফের পোশাকগুলো তৈরিতে যে কাপড় ব্যবহৃত হয়েছে সেসব এই কারখানায় তৈরি হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে জড়িতদের গ্রেফতার দেখানো হবে। ট্রেনে আগাম টিকেটে তৃতীয় দিনের ঈদযাত্রা চলছে। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের পদচারণা ছিল। নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন, আর তাই যাত্রীদের ভোগান্তি ছিল না। এবারও শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় স্বস্তিতে শিকড়ের টানে ঘরে ফিরছে মানুষ। আছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, টিকিট ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্টেশনে। এদিকে ফিরতি টিকিটও বিক্রি শুরু হচ্ছে। আজ পাওয়া যাচ্ছে আগামী 12 জুনের ফিরতি টিকিট। সকাল 8টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর 2টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের টিকিট।
হোম ভেন্যু জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করলেন হামজা চৌধুরী। সকালে ঢাকা পৌঁছে ঘণ্টা দুয়েকের বিশ্রাম শেষে বিকেলে এই অনুশীলনে যোগ দেন তিনি। বিকেল 5টায় শুরু হয় ক্যাবরেরা শিষ্যদের অনুশীলন। শুরুতে ছিল ওয়ার্ম আপ সেশন, এরপরে হয় নিয়মিত অনুশীলন। আর দেশে ফুটবলের হোম ভেন্যু জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো মাঠে নামা হামজা চৌধুরী। এর আগে গেল মার্চে কিংস অ্যারেনায় একদিন অনুশীলন করেছিলেন তিনি। আর এদিকে হামজাকে এক নজর দেখতে জাতীয় স্টেডিয়ামের বাইরে ভিড় জমান সমর্থকরা। তবে ক্লোজ ডোর অনুশীলন হওয়ায় তার অনুশীলন দেখার সুযোগ হয়নি ফুটবল সমর্থকদের। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে পশুর হাটগুলো জমে উঠেছে। পর্যাপ্ত গরুর সরবরাহ রয়েছে, তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বরাবরের মতো এবারে ছোট ও মাঝারি আকারে গরুর চাহিদা বেশি। বিক্রেতারা জানান ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, তবে কাঙ্ক্ষিত বেচাকেনা এখনো শুরু হয়নি। আর কেউ কেউ পছন্দ করলেও দাম নিয়ে কিছুটা অস্বস্তির অভিযোগ করেছেন ক্রেতারা। প্রায় প্রতিটি পশুর হাটেই প্রস্তুত ভেটেরিনারি চিকিৎসক। এছাড়াও প্রয়োজনীয় পরামর্শ ও তদারকির দায়িত্ব পালন করছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। যুদ্ধ বন্ধে কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হলো রাশিয়া ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক। তুরস্কের উদ্যোগে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সোমবার আবারও বন্দি বিনিময় নিয়ে সিদ্ধান্তে পৌঁছায় মস্কো ইউক্রেন। তবে বিদ্যমান যেই ইস্যু সেগুলো নিয়ে দুই পক্ষের অবস্থানে আরও স্পষ্ট হয়েছে বিভাজন। এ ছিল রাতের বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।